প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে আমি ধারাবাহিকভাবে যে লেকচারগুলো দিচ্ছিলাম, তোমরা সেই লেকচারগুলো দেখছিলে। আজকে আমি তাপগতিবিদ্যার শেষ একটি থিওরিটিক্যাল লেকচার দেব। আমরা এই লেকচার শেষে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি ক্লাসটি তোমরা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, তাহলে আজকে আমরা আমাদের আলোচনার বিষয়ে চলে যাই। আজকে আমরা আলোচনা করব এনট্রপি নিয়ে। এনট্রপি, প্রথমে আমরা জেনে নেই এনট্রপি কি। এনট্রপি হলো একটা সিস্টেম, কোন একটি সিস্টেম তাপ শক্তি রূপান্তর করবে অথবা কাজে রূপান্তর করবে। এই রূপান্তরের জন্য যে তাপ শক্তির প্রয়োজন, এই তাপ শক্তির যদি অভাব থাকে, ঘাটতি থাকে বা অপ্রাপ্যতা থাকে, তাহলে এই অবস্থাকেই বলা হয় এনট্রপি। সাপোজ মনে করো এরকম, তুমি একটা খাতায় লিখবে, লেখার জন্য তোমার হাতে কলম নেই, তাহলে কি কলমের অভাব বা কলমের একটা ঘাটতি আছে। ঠিক এইরকমই একটি সিস্টেম শক্তি রূপান্তর করবে, কিন্তু সেই শক্তির যোগান নেই, শক্তির ঘাটতি, শক্তি পাওয়া যাচ্ছে না। কোন সিস্টেমে এরকম শক্তি রূপান্তরের অক্ষমতা বা অপ্রাপ্যতা বা অসম্ভাব্যতাকেই বলা হয় এনট্রপি। তাহলে এনট্রপি কি? কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা অথবা অপ্রাপ্যতা, রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতা, এই বিষয়টাই হলো এনট্রপি। আচ্ছা, আমরা এখন এই এনট্রপির হিসাব করব। সাধারণত এনট্রপি হিসাব করা হয় তাপমাত্রার সাপেক্ষে তাপের পরিবর্তন দ্বারা। আমি আরেকবার বলছি, তাপমাত্রার সাপেক্ষে তাপের পরিবর্তন দ্বারা। অর্থাৎ আমরা লিখতে পারি এনট্রপি পরিবর্তন, এনট্রপি পরিবর্তন dS সমান dQ বাই dt। টি তাপমাত্রায় যদি তাপের পরিবর্তন dQ পরিমাণ হয়, তাহলে এনট্রপির পরিবর্তন dS সমান সমান dQ বাই dt। dQ দ্বারা তাপের পরিবর্তনকে বোঝানো হয়। আচ্ছা, এখন রুদ্ধতাপ প্রক্রিয়ার বেলায় যদি আমরা হিসেব করি, রুদ্ধতাপ প্রক্রিয়ায় তোমরা ইতিমধ্যে জেনেছো যে রুদ্ধতাপ প্রক্রিয়া কাকে বলে। যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, সেই প্রক্রিয়াটাকে বলা হয় রুদ্ধতাপ প্রক্রিয়া। এখানে রুদ্ধতাপ প্রক্রিয়ায় যেহেতু তাপের কোনো আদান প্রদান হয় না, সুতরাং dQ সমান সমান 0। অতএব এনট্রপি পরিবর্তন dS সমান সমান 0/T বা dS সমান সমান 0। তাহলে আমরা এখান থেকে এনট্রপির আরেকটি সংজ্ঞা দিতে পারি। রুদ্ধতাপ প্রক্রিয়ায় যে তাপগতীয় ভৌত রাশি ধ্রুবক থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না, শূন্য, তাকেও বলা হয় এনট্রপি। তাহলে আমি আরেকবার সংজ্ঞাটা বলছি, রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপগতীয় বা আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি ধ্রুবক থাকে বা অপরিবর্তনশীল থাকে, তাকে বলা হয় এনট্রপি। এনট্রপি। তাহলে এখন আমরা এই এনট্রপির একটি রাশিমালা প্রতিপাদন করব। এখান থেকে ধরে নেই T1 তাপমাত্রার কোন বস্তু কিছু পরিমাণ তাপ শোষণ করে তার তাপমাত্রা T2 হয়ে গেল, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হলো। তাহলে এখানে এনট্রপির পরিবর্তন থেকে আমরা জেনে এসেছি dQ বাই T সমান সমান dS, dS সমান dQ বাই T। এখন যদি বস্তুটার আদি তাপমাত্রা T1 হতো এবং কিছু তাপ শোষণ করার ফলে যদি তার তাপমাত্রা বেড়ে হতো T2,
অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হতো, তাহলে আমরা গৃহীত বা বর্ধিত তাপের সূত্র থেকে জানি dq সমান ms ডেল্টা টি, এইভাবে লিখতে পারি। তাহলে ডেল্টা টির কাছে আমরা কি লিখব? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন dq লিখেছি, তাহলে হবে dt, q সমান ms ডেল থিটা, সেই সূত্র থেকে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি। এখন এখান থেকে যদি আমি এটা বসিয়ে দেই, তাহলে ms dt ডিভাইডেড বাই t। এখন যদি মোট তাপের এনট্রপির হিসাব করতে চাই, তাহলে আমরা ইন্টিগ্রেশন করব। সুতরাং মোট এনট্রপি পরিবর্তন ডেল্টা S সমান সমান ইন্টিগ্রেশন অফ ms dt বাই এটা t। এখন লিমিটটা কতখানি হবে? প্রাথমিক অবস্থায় তাপমাত্রা যখন পরিবর্তন হচ্ছিল, তখন প্রাথমিক অবস্থায় তাপমাত্রা ছিল T1 এবং চূড়ান্ত অবস্থায় কিছু তাপ নেওয়ার পরে তাপমাত্রা হয়ে গেল T2। এই সীমার মধ্যে যদি হিসাব করি, তাহলে আমার এটা আসছে ms ধ্রুবক বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন অফ dt বাই t, এখান থেকে T1 থেকে T2, তাহলে এ পর্যন্ত আসলাম। আমরা ইন্টিগ্রেশনের সূত্র থেকে জানি দেখো, ইন্টিগ্রেশনের সূত্র থেকে জানি ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান সমান ln of x। তাহলে এখানে আমরা সেইভাবে সূত্রটা প্রয়োগ করি, এটা মূলত আছে 1/t * dt। তাহলে এখন লেখা যায় ms এটা ln of t T1 থেকে T2। এখন লিমিট গুলো বসিয়ে দেই, উপর থেকে লিখলাম আবার, বা ডেল্টা S সমান সমান ms ln, আগে আপার লিমিট বসালাম, t এর জায়গায় আপার লিমিট সূত্রের মাইনাস ln লোয়ার লিমিট T1। সুতরাং ডেল্টা S সমান সমান ms, সূচকের নিয়মে যদি লিখি ln একটা, তাহলে বিয়োগ থাকলে ভাগ হয়, T2 ভাগ T1। এনট্রপি পরিবর্তনের বেলায় আমরা এই সূত্রটা ব্যবহার করব। যখন সাপোজ মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে, একে তুমি তাপ দিলা, তাপ দিলে পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তাহলে তাপমাত্রা 10 ডিগ্রি থেকে বেড়ে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এই যে তাপমাত্রার পরিবর্তন হলো, আদি ছিল T1, চূড়ান্ত হয়ে গেল 100। তখন আমরা এনট্রপির কতটুকু পরিবর্তন হলো এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। এখানে m কি? m হলো যতটুকু কার্যকরী পদার্থকে আমরা তাপের পরিবর্তন ঘটাবো। এখানে আমি বললাম যে 10 ডিগ্রির পানি আছে, এই পানিটার কত গ্রাম ভরের ছিল বা কত কেজি ভরের ছিল, পানি নিয়েছিলাম, তাহলে পানির আপেক্ষিক তাপ, আদি তাপমাত্রা 10 ডিগ্রি, চূড়ান্ত তাপমাত্রা 100। খেয়াল করতে হবে অবশ্যই তাপমাত্রাগুলো কেলভিন এককে হবে। আমি আবারও বলছি, তাপমাত্রাগুলো কেলভিন এককে হিসেব করতে হবে। আচ্ছা, এই ছিল হলো এনট্রপির হিসেব। আমরা এখন প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, এটার একটা বিষয় দেখাবো, অর্থাৎ কার্নোর চক্রের জন্য কিছুটা আমরা এইভাবে দেখাই, কার্নোর চক্রের জন্য এনট্রপির পরিবর্তনটা কতটুকু। কার্নোর চক্রের জন্য আমরা চিত্রে একটি কার্নোর চক্র দেখতে পাচ্ছি। এখানে কার্নোর চক্রের শুরু এ বিন্দু থেকে এ বি, এই ধাপে অর্থাৎ প্রথম ধাপে T1 তাপমাত্রার উৎস থেকে Q1 পরিমাণ তাপ শোষিত হয়, তাহলে এখানে কিছু এনট্রপির পরিবর্তন হয়। এটি একটি সমষ্ণ প্রসারণ।
আবার বি থেকে সি তে যখন গেল এটা রুদ্ধতাপীয় প্রসারণ। আমরা একটু আগেই দেখতে পেলাম রুদ্ধতাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য হয়। তাহলে বি সি এই ধাপে এনট্রপির পরিবর্তন শূন্য, আর এ বি ধাপে কিছু এনট্রপির পরিবর্তন আছে। তাহলে এ বি ধাপে এনট্রপি পরিবর্তন কত? ডেল্টা এস। এটা সমান ধরলাম Q1/T1। এই ধাপে তাহলে এনট্রপি পরিবর্তন হলো কত? Q1/T1, তাপ বাই তাপমাত্রা, এটিই হলো এনট্রপির পরিবর্তন। তাহলে এ বি ধাপে এনট্রপির পরিবর্তন পেলাম। বিসি ধাপে কোনো এনট্রপির পরিবর্তন নেই, কারণ রুদ্ধতাপ প্রক্রিয়া। সিডি ধাপে আবার তাপ বর্জন হয়েছে, তাপ বর্জিত হলে এনট্রপি ঋণাত্মক, আর তাপ শোষিত হলে এনট্রপি ধনাত্মক। তাহলে সিডি ধাপে এনট্রপির পরিবর্তন ডেল্টা S1 দিলাম, S2 দিলাম, সমান এটা Q2/T2। এটা একটা মাইনাস, কারণ কি? তাপের বর্জন হয়েছে, তাপের বর্জন হলে এনট্রপি হয়ে যায় ঋণাত্মক। আবারও মনে রেখো, তাপ গ্রহণ হলে এনট্রপি ধনাত্মক, আর বর্জন হলে তাপ বের হয়ে যাচ্ছে, এই জন্য ঋণাত্মক। ঋণাত্মক দিয়ে তাপ বর্জন বোঝায়, এই জন্য এনট্রপির পরিবর্তন ঋণাত্মক হয়। আচ্ছা, এবার ডিএ এই ধাপটিতে আবারও রুদ্ধতাপ সংকোচন, সুতরাং এই ধাপে কোনো এনট্রপির পরিবর্তন হবে না। তাহলে এই ধাপে এনট্রপি পরিবর্তন 0, সো আমরা 0 গুলা লিখলাম না, রুদ্ধতাপ পরিবর্তন। আর এবি ধাপ আর সিডি ধাপে সমষ্ণ প্রক্রিয়া হওয়ার কারণে দুইটা এনট্রপি পাচ্ছি। তাহলে কার্নোট চক্রে মোট এনট্রপি পরিবর্তন কতখানি হয়? এই দুটো যোগ করি, ডেল্টা S সমান Q1/T1 মাইনাস Q2/T2। যেহেতু কার্নোট চক্র একটি প্রত্যাবর্তী চক্র, সুতরাং প্রত্যাবর্তী চক্রে মোট এনট্রপির পরিবর্তন Q1/T1 মাইনাস Q2/T2। এটা হলো মোট এনট্রপির পরিবর্তন, পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা আসি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কেমন হবে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কেমন? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে ফেরত আসতে পারে না, সেই প্রক্রিয়াটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যেমন মনে করো গাড়ি ব্রেক করলে ঘর্ষণ হয়ে গেল, এখানে কিছু তাপ শক্তি উৎপন্ন হলো, তাহলে এখানে যে শক্তিটা ব্যয় হয়ে গেলে শক্তিটা আর ফিরে আসে না, তাহলে এটি একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় একটি ঘটনা ঘটছে, যেখানে একটি বস্তু তাপ ছেড়ে দিচ্ছে আর একটি বস্তু তাপ গ্রহণ করছে, বাট বস্তু দুইটার তাপমাত্রা ডিফারেন্ট থাকতে হয়। যেমন এটা ধরলাম একটি উত্তপ্ত বস্তু, এর তাপমাত্রা T1, আর এখানে একটু শীতল বস্তু, অপেক্ষাকৃত শীতল বস্তু, এটার তাপমাত্রা T2। উত্তপ্ত বস্তু তাপ ছেড়ে দিল কতখানি? dQ পরিমাণ। ধরলাম dQ পরিমাণ তাপ ছেড়ে দিল। উত্তপ্ত বস্তু ছেড়ে দিলে শীতল বস্তু সেটি শোষণ করবে। তাহলে আমাদের একটু আগেই পেয়েছিলাম তাপ বর্জন করলে এনট্রপি কি? ঋণাত্মক। তাহলে আমরা এখান থেকে মোট এনট্রপির পরিবর্তন হতে পারে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায়। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় মোট এনট্রপি পরিবর্তন এই ডেল্টা S সমান উত্তপ্ত বস্তুর বেলায় এনট্রপি পরিবর্তন কত হবে? dQ/T1, তাপমাত্রার সাপেক্ষে তাপের পরিবর্তন। তাহলে যেহেতু তাপ বর্জন করে, ফলে এনট্রপি ঋণাত্মক, আর শীতল বস্তু তাপ গ্রহণ করে, dQ/T2। আচ্ছা, প্লাস
শীতল বস্তু তাপ গ্রহিত হলে এনট্রপির পরিবর্তন হয় ধনাত্মক, এজন্য প্লাস হলো। তাহলে একটি উত্তপ্ত বস্তু তাপ ছেড়ে দিল, আরেকটি বস্তু তাপ গ্রহণ করলো, ফেরত আসলো না আবার, এজন্য অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তখন মোট এনট্রপির পরিবর্তন হচ্ছে dq - dq/t1 + dq/t2। আমরা এখানে দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, উভয়ের লব সমান, উভয়ের লব সমান, dq সমান, কারণ উত্তপ্ত বস্তু যতখানি ছেড়ে দিয়েছে শীতল বস্তু ততখানি গ্রহণ করেছে। তাহলে লব যদি সমান হয় তাহলে যার হর বড় সেই ভগ্নাংশটা হয় ছোট। আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু T1 > T2, অবশ্যই উত্তপ্ত বস্তুর তাপমাত্রা বেশি হবে, শীতল বস্তুর তাপমাত্রা কম হবে, এই জন্য T1 তাপমাত্রাটা বেশি। এটি যদি বেশি হয় সুতরাং এইভাবে লিখতে পারি dq/T1 < dq/T2। তাহলে এই ভগ্নাংশটি অবশ্যই ছোট, অর্থাৎ ডেল্টা S <0। এর মানে হলো এটা মাইনাস এটা প্লাস, বাট dq/T2 বড় আর dq/T1 ছোট। তাহলে বড় মানের থেকে যদি ছোট মান বিয়োগ করে দেই তাহলে অলওয়েজ ধনাত্মক মান থাকে। এজন্য আমরা বলতে পারি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন সর্বদাই ধনাত্মক। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন সর্বদাই ধনাত্মক। তাহলে এটা মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব আরেকটি থিওরিটিক্যাল বিষয়, জগতের তাপীয় মৃত্যু। জগতের তাপীয় মৃত্যু বলতে কি বোঝায়? আসলে জগতের তাপীয় মৃত্যুটা কি? আমরা জানি যে জগতের সব পরিবর্তনগুলো সাম্য অবস্থার দিকে ধাবিত হয়। সাপোজ তুমি একটা ফ্যান ঘোরাচ্ছ, সুইচ অফ করে দিচ্ছ, ফ্যানটা থেমে যাবে। তুমি সারাদিন পরিশ্রম করলে, তোমার মন চায় যে একটু আরাম করি, আয়েশ করি, মানে সবকিছু স্থিরতার দিকে ধাবিত হয়। এটাই বলা হচ্ছে জগতের সকল পরিবর্তন সাম্য অবস্থার দিকে ধাবিত হয়। ঠিক যদি কোনো তাপ ইঞ্জিন হোক বা কোনো প্রক্রিয়া হোক, সেই প্রক্রিয়াটাও সব সাম্য অবস্থানের দিকে গতিশীল হয়। সাম্য অবস্থানের দিকে যখন গতিশীল হয় তখন এই তাপমাত্রা পরিবর্তনের মতো আর তেমন জায়গা থাকবে না। যেমন মনে করো এক খণ্ড বরফ গরম পানির মধ্যে দিয়ে দিলাম, এরা দুইজনের তাপ বিনিময় করে কি হয়, এক হয়ে যায়, মিলেমিশে একাকার হয়। অর্থাৎ তখন আর তাপের কোনো আদান প্রদান হবে না। এই ধরনের অবস্থাকে বলা হয় সাম্য অবস্থা। তার মানে এই জগতের যত পরিবর্তন আছে সব কিছু সাম্য অবস্থার দিকে যেতে চায়। যদি সাম্য অবস্থা প্রাপ্ত হয়ে যায় এই জগতের সবকিছু, তখন কাজ করার মতো শক্তি, রূপান্তর করার মতো আর শক্তি পাওয়া যাবে না। তাহলে ওই রকম তাপ শক্তি আর পাওয়া যাবে না, কারণ সাম্য অবস্থায় গেলে সবকিছুর তাপমাত্রা এক হয়ে যাবে। সবকিছুর তাপমাত্রা এক হয়ে গেলে তাপমাত্রার যদি ডিফারেন্ট না থাকে তাহলে তো আর তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান না হলে এনট্রপি বেড়ে যাবে। কারণ হলো কি, শক্তি রূপান্তর আর করা সম্ভব হবে না। তাই আমরা বলতে পারি জগতের সবকিছু সাম্য অবস্থান অভিমুখী, সাম্য অবস্থানের দিকে ধাবিত হয়। সাম্য অবস্থানের দিকে ধাবিত হলে রূপান্তরের জন্য শক্তির অভাব আরো বেশি হয়ে যাবে, রূপান্তরের জন্য শক্তি আর পাওয়া যাবে না। তখন এই অবস্থায় এনট্রপির পরিবর্তন সবচাইতে বেশি হবে। কেননা এনট্রপি কি? এনট্রপি মানেই হলো শক্তি রূপান্তরের অক্ষমতা। তাই সাম্য অবস্থান অভিমুখী হলে এনট্রপির পরিমাণ বেড়ে যাবে, ফলে জগতে তাপকে রূপান্তর করার মতো আর তাপ থাকবে না। তাই এই অবস্থাটাকে বলা হয় জগতের তাপীয় মৃত্যু। এই অবস্থাটাকেই বলা হয় জগতের তাপীয় মৃত্যু। এই গেল হলো এনট্রপি নিয়ে আমার আলোচনা। আর এই পর্যায়ে আমি এনট্রপি পরিবর্তন নির্ণয়ে গাণিতিক কিছু সমস্যা সমাধান করার জন্য একটি ধাপ দেখাবো।
এই ধাপটি খুব ভালো করে মনে রাখবে। প্রথমত আমি বরফ থেকে দেখাই, ধরি -5°C তাপমাত্রা, এটা বরফ আছে, বরফ। একে যদি তাপ দেই তাহলে এটা প্রথমে 0°C এর বরফ হবে, আরো তাপ দিলে 0°C এর পানি হবে, আরো যদি তাপ দেই তাহলে 100°C এর পানি হবে, আরো যদি তাপ দেই তাহলে 100°C এর বাষ্প হবে। এই কয়টা ধাপে মাইনাস তাপমাত্রা থেকে বরফ গলে বাষ্প হয়। মোট ধাপ আছে কয়টি খেয়াল করো, 1 2 3 4, চারটি ধাপ। এই 4 ধাপে তাপ দিতে হয়। আচ্ছা, প্রথম ধাপে এনট্রপি পরিবর্তন করার জন্য দেখো এই তাপমাত্রাটাকে যদি T1 ধরি, এটা T2, এটাও 0 এটাও 0, তাই এটাও T2। এটা যে ডিফারেন্স, এটা ধরলাম T3, এটার তাপমাত্রা T3। আচ্ছা, বরফের আপেক্ষিক তাপ যদি হয় S1, তাহলে আমি একটু সাইডে লিখে নিলাম, বরফের আপেক্ষিক তাপ যদি হয় S1, পানির আপেক্ষিক তাপ S2, আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এটা ধরলাম LF, আর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, এটা সুপ্ত তাপ, এটা সংক্ষেপে লিখলাম LV। এই বিষয়গুলো এসএসসি তে কিছুটা ছিল, তোমরা একটু অবগত আছো। আচ্ছা, আমি এখন দেখাবো কিভাবে এনট্রপির পরিবর্তন হয়। এইখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, আমি একটু আগে সমীকরণ দেখালাম যে তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে এনট্রপির পরিবর্তন কতখানি হয়। ডেল্টা S সমান MS ln T2/T1, এইটা ছিল। এইখানে খেয়াল করো, এমটা কি, যে বরফটুকু নিয়েছিলাম সেই বরফের ভর, তাহলে এমটা হলো সেই বরফের ভর। এসটা কি, বরফটা কোন অবস্থায় আছে, বরফ অবস্থায় আছে, তাহলে বরফ অবস্থায় থাকলে সেই অবস্থায় আপেক্ষিক তাপ S1 ধরেছিলাম। চূড়ান্ত তাপমাত্রা T2 তে পৌঁছালো, আদি ছিল T1, T2/T1, একটা ধাপ। এবার এই ধাপে এনট্রপির পরিবর্তন, আবার একটু নিচে দেখালাম, এটা আসবে ডেল্টা S। এখানে তো তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন হয়েছে, এইজন্য এখানে লন আসবে না, আসবে MLF/T2। এইখানকার তাপমাত্রা কত সেটা। বরফ গলনের বেলায় তাপমাত্রা চেঞ্জ হয় না, শুধু অবস্থার পরিবর্তন হয়, তখন আপেক্ষিক সুপ্ত তাপ ব্যবহার হয়। আচ্ছা, এটা গেল। এবার আমরা এই ধাপটায় চলে আসি, এটাই ডেল্টা S সমান, আবারও তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে MS ln T, এখানেও T লিখলাম। এখন দেখি চূড়ান্ত তাপমাত্রা T3 আর আদি তাপমাত্রা ছিল T2। এখানে কি অবস্থা ছিল, পানি, তাহলে পানির আপেক্ষিক তাপ কত, S2 ধরেছিলাম। শেষের ধাপ, এটা বাষ্পীভবন, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, তাহলে ডেল্টা S সমান MLV/T। তাহলে এখান থেকে খেয়াল করো, যখনই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তখনই এনট্রপি পরিবর্তন নির্ণয়ের সূত্রটা ln
লনের হিসেব চলে আসছে, লন রিলেটেড সূত্রটা আসছে। আর যখন অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, তখন আমাদের সূত্রটা হচ্ছে ডেল্টা এস সমান এম এল এফ, ওই গলনের সুপ্ত তাপ অথবা বাষ্পীভবনের সুপ্ত তাপটা ব্যবহার হচ্ছে। এবারও তাই, 0 থেকে পানির তাপমাত্রা বেড়ে 100 হয়েছে, এখানেও লনের সূত্র চলে এসেছে। খেয়াল রাখতে হবে যে অবস্থা সেই অবস্থার আপেক্ষিক তাপ। আর বাষ্পীভবনের বেলায় আবারও তাপমাত্রা চেঞ্জ হয়নি, সো এখানে এম এল ভি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ ব্যবহার হয়েছে। এটি আমি একটু বলে দেই, এল এফ কত। এল এফ মনে থাকার কথা 3,36,000 জুল পার কেজি পার কেলভিন, সরি কেলভিন নেই, এল ভি 22,60,000 জুল পার কেজি। এবার আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপ এস, এখানে এস 1 আকারে ধরেছিলাম, 2100 জুল পার কেজি পার কেলভিন। আর পানির আপেক্ষিক তাপ এস সমান 4200 জুল পার কেজি পার কেলভিন। এই মান কয়টি মনে রাখবে, এই মান কয়টা মনে রাখবে, মুখস্থ রাখাটা ভালো, অনেক সময় কাজে লাগে। আচ্ছা, এবার এই ছিল আমার এনট্রপি নির্ণয় সম্পর্কিত আলোচনা। আমরা অঙ্কের সময় এরকম ধাপ আকারে থাকতে পারে, আমরা সেই ধাপগুলোকে অনুসরণ করে, এই ধাপটাকে ফলো করে অঙ্কগুলো সমাধান করব। তবে অবশ্যই খেয়াল রাখবে, তাপমাত্রাগুলো সেলসিয়াসে থাকলেও কেলভিনে নিতে হবে। এখানে -5 ডিগ্রি সেলসিয়াস আছে, 273 যোগ করে দিলে কেলভিন হবে। 0 ডিগ্রি সেলসিয়াস আছে, 273 যোগ করে দেব, কেলভিন হবে। এখানেও তাই, এখানে 273 যোগ করলে কেলভিন হবে। সব তাপমাত্রাগুলো কেলভিন এককে হিসেব করতে হবে, এই বিষয়টা অবশ্যই স্মরণে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের এই থিওরিটিক্যাল আলোচনাগুলো আমি এখানেই শেষ করছি। আমরা এরপরে গাণিতিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আগামী ক্লাসে আমি তোমাদের গাণিতিক কিছু সমস্যা দেখাবো, কয়েকটি গাণিতিক সমস্যা সলভ করব। তোমরা পাঠ্য বই থেকে অবশ্যই গাণিতিক সমস্যাগুলো এই সূত্র অনুসারে অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের আগামী এমটি পরীক্ষাতেও সৃজনশীল বেসিস লিখিত পরীক্ষা হবে, সেখানে গাণিতিক সমস্যা অবশ্যই থাকবে, তাহলে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবে। তো আজকে এই পর্যন্তই, আজকে আর ক্লাস দীর্ঘ করছি না, আগামীতে গাণিতিক সমস্যার ক্লাসগুলোতে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।